লেখিকা ঈপ্সিতা মিত্রের শহরের উষ্ণতম দিনে। রবিবারের একটা ব্যস্ত সকাল। আজ সবার ছুটির দিন, তাই অর্ডারের চাপটাও বেশি। চারুলতা হোম সার্ভিস সকাল 10টা থেকেই অর্ডার নেওয়া শুরু করে দিয়েছে। কষা মুরগি, ফিশ ফ্রাই, বাসন্তী পোলাওয়ের সঙ্গে রোজের ভাত, ডাল, তরকারির হোম ডেলিভারিও রেডি হচ্ছে একে একে। 3জন রান্নার লোক থাকলেও চারুলতা নিজে সব রান্না দেখে নিচ্ছে। কোনটায় কি মশলা পড়বে, কিসে নুন কম, ঝাল বেশি, কত কি সবজি দেওয়া হবে, সব দিকে ওর নজর। বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর মাত্র 2 বছরে তো ব্যবসাটাকে নিজে হাতেই দাঁড় করিয়েছে। ও রান্নার গুণেই চারুলতা হোম সার্ভিসের শহরে এত নামডাক। এই যেমন আজই সকাল থেকে কতগুলো ফোন চলে এলো। মুখার্জি কাকু, বোস কাকিমা, রথিন জেঠু, কারোর সুগার তো কারোর প্রেশার। সবার আলাদা আলাদা খাবারের অর্ডার। কারোর তেল মশলা কম রান্না, কারোর আবার চিনি খাওয়া বারণ। চারুলতার কিন্তু এই সব দিকে খেয়াল আছে। যার যেরকম দরকার চারুলতার রান্নাঘর থেকে সেই রকম রান্নাই পাঠানো হয়। তাই একবার যে ওর কাছ থেকে খাবার খাওয়া শুরু করে, সে এই হোম সার্ভিসের কাছে বারবার ফিরে আসে। যাই হোক, এই ব্যস্ততার মাঝেও বাবাকে মনে করে ওষুধ খাওয়ানো, মায়ের পুজোর ফুল এনে দেওয়া, চারুলতার কোনো কাজেই ভুল হয় না। সেদিনও একই ছন্দে দিনটা কাটছিল। সামনে পুজো, তাই পুজো স্পেশাল মেনুগুলো নিয়ে চারুলতা আলোচনা করছিল রাঁধুনিদের সাথে। তখনই দরজায় কলিং বেলের শব্দ। তখন আবার কে এলো? ফুড ডেলিভারির ছেলেগুলোর তো কিছুক্ষণ পরে আসার কথা। কথাগুলো ভাবতে ভাবতে আনমনে চারুলতা বসার ঘরে এসে দরজা খুলল আর স্থির হয়ে গেল হঠাৎ। উৎসব! 4 বছর বাদে এই ছেলেটা এখানে কি করছে? চারু, কি রে, দরজার সামনে এই রকম মূর্তির মতন দাঁড়িয়ে আছিস কেন? কে এসেছে? কথাগুলো এলোমেলোভাবে বলতে বলতে স্মৃতিলেখা মানে চারুলতার মা এগিয়ে এলো দরজার দিকে। আর কীরকম স্থির হয়ে গেল 4 বছর বাদে দরজায় দাঁড়িয়ে থাকা উৎসবকে দেখে। পাশে অরুণিমাও আছে, উৎসবের মা। 4 বছর আগেও এই মানুষটার সাথে রোজ বিকেলে গল্প করতে যেত স্মৃতিলেখা। কত বছরের পুরনো দুজনের বন্ধুত্ব। ওদের 3টে বাড়ি পরেই অরুণিমাদের বাড়ি, কিন্তু ওরা তো পুরোপুরিভাবে দেশ ছেড়ে চলে গেছিল ইউএসএ। কথাগুলো ভাবতে ভাবতেই স্মৃতিলেখা বলে উঠল, অরুণিমা, তোরা কলকাতায় এসেছিস, আমি তো ভাবতেই পারছি না। ভিতরে আয়, ভিতরে আয়। কথাগুলো বলেই ও খেয়াল করল চারুলতা কীরকম স্থির হয়ে দরজার সামনে দাঁড়িয়ে। তাই নিজেই মেয়েকে ধাক্কা দিয়ে বলল, কি রে, তুই এরকম মূর্তির মতন দাঁড়িয়ে আছিস কেন? দরজা থেকে সর, ওদের ভিতরে আসতে দে। কথাগুলো শুনে যেন চারুলতার ঘোরটা কাটল। ও কিছু না বলে দরজা থেকে সরে দাঁড়ালো। সেই মুহূর্তে অরুণিমা এসে শক্ত করে জড়িয়ে ধরল নিজের পুরনো বন্ধুকে। আপন মনেই বলে উঠল, কতদিন দেখিনি তোকে। সত্যি খুব মনে পড়তো রে তোদের কথা। এই পাড়া, এই শহর, সব যেন ছবির মতন ভাসত চোখের সামনে। কথাগুলো শুনে স্মৃতিলেখার চোখে জল চলে এলো। তবে এই সবের মাঝে উৎসব চারুলতার কাছে এসে আলতো স্বরে জিজ্ঞেস করে উঠেছিল, কেমন আছিস? অনেকদিন পর দেখলাম। এই কথায় চারুলতা অল্প কথাই উত্তর দিল, হ্যাঁ, ভালো আছি। চারুলতা সেদিন আর বিশেষ কথা বাড়াতে চায়নি। আসলে উৎসবের সাথে ওদের কথা তো সেই 4 বছর আগেই শেষ হয়ে গেছিল। সেইবারও দুর্গাপুজো ছিল, 2018 সালে দুর্গাপুজো। কথাগুলো ভাবতে ভাবতেই সেদিনও খেয়াল করেছিল উৎসব সবার মাঝে ওর দিকেই তাকিয়ে আছে আনমনে। তবে চারুলতা আজ মুখ ফিরিয়েই ছিল। ছেলেটার সাথে চোখাচোখি হলেও চোখ ঘুরিয়ে নিচ্ছিল বারবার। এর মাঝেই চারুর মা অরুণিমাকে বলে উঠল, কতদিনের জন্য এসেছিস কলকাতায়? কালী পুজো ভাইফোঁটা অবধি থাকবি তো, নাকি দুর্গাপুজো মিটলেই? এই কথায় অরুণিমা হাসি মুখে বলে উঠল, আর ফিরছি না ইউএসএ। উৎসব কলকাতায় নতুন চাকরিতে জয়েন করেছে, নিজের জায়গা, নিজেদের শহর ছেড়ে। আর দূরে থাকতে পারলাম না রে। উৎসব নিজেই ফিরে আসতে চাইল। এই কথায় চারুলতা বেশ অবাকই হয়েছিল। উৎসব কলকাতায় ফিরে আসতে চেয়েছে? ওর তো একটা আলাদা জীবনের দরকার ছিল।
যেখানে এই শহর পুরনো লোকজন কেউই থাকবে না। সেই ছেলেটার হঠাৎ কি হলো? কথাগুলো ভাবতে ভাবতেই স্মৃতিরেখা ভীষণ খুশি মনে বলে উঠল, সত্যি আমি যে কি খুশি হলাম এটা শুনে। তোদের ওই খালি বাড়িটা দেখে আমার যে কি খারাপ লাগতো। অরুণিমা তবে এরপর একটা অন্য কথা বলে উঠল। অরুণিমা চারুর দিকে তাকিয়ে বলল, তোর রান্নার তো অনেক নাম শুনছি চারু। সবাই তো তোর কাছ থেকে হোম ডেলিভারি নেয় খাবার। এবার কিন্তু আমিও সেই দলে নাম লেখাবো। এতদিন বাদে বাড়ি ফিরে ঘরগুলোর যে অবস্থা দেখছি, সেই সব পরিষ্কার করে ফার্নিচার সেট করে আর রান্না করার এনার্জি থাকবে না। তোকে কিন্তু আমার আর আমার ছেলের লাঞ্চ আর ডিনারের দায়িত্বটা নিতে হবে। কথাগুলো শুনে চারু কি বলবে বুঝতে পারেনি। ও তো এই ছেলেটার মুখোমুখি হতে চায় না। এই কথাগুলো ভেবেই বলে উঠল, আমি সাধারণ বাঙালি খাবার রান্না করি কাকিমা। তোমার এইসব ভালো লাগলেও আমার মনে হয় না উৎসবদার এইসব ভাত ডাল তরকারি আর ভালো লাগবে। এতদিন বিদেশে থেকে এসে এইসব খাবার কি আর না। কথাটাকে চারুর শেষ হতে না দিয়েই উৎসব বেশ জোর দিয়ে বলল, না না, কেন ভালো লাগবে না? আসলে এতদিন বিদেশে না থাকলে ভাত ডাল তরকারির মূল্যটা বুঝতে পারতাম না। আর তোর রান্না তো আমার সব সময় ফেভারিট। এখানে থাকার সময় কত কি রান্না করে খাওয়াতিস আমাকে। কথাগুলো নরম স্বরে বলল উৎসব। চারু এই মুহূর্তে নিরুত্তর ছিল ওর সামনে। পুরনো কথা উৎসবের মনে আছে? এতদিনে তো সবই ভুলে যাওয়ার কথা ছিল। এই এলোমেলো চিন্তার ভিড়ে স্মৃতিলেখা মেয়ের হয়ে বলে উঠল, চিন্তা করো না তোমরা, তোমাদের দুপুরের আর রাতের খাবার চারুলতা হোম ডেলিভারি থেকেই যাবে। চারু নিজে গিয়ে দিয়ে আসবে তোমাদের বাড়িতে। কথাটা শুনে চারুর কীরকম নিরুপায় লাগলো নিজেকে। মায়ের মুখের ওপর তো কখনো কিছু বলতে পারে না, তাই বাধ্য হয়ে রাজি হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। সেদিন রাত্রিবেলা অসময়ের বৃষ্টি শুরু হয়েছিল শহরে। চারু এই বৃষ্টির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। হাতে একটা কফির কাপ। পুরনো অনেক কথা আজ মনে পড়ে যাচ্ছে এলোমেলোভাবে। উৎসবরা যখন এই পাড়ায় নতুন বাড়ি করে এসেছিল তখন চারুলতার ক্লাস 9। উৎসবের সেই বছর উচ্চ মাধ্যমিক। সেই সময় একটা বৃষ্টির দিনে ও প্রথম দেখেছিল উৎসবকে। পাড়ার রথিন স্যারের ইংলিশ ব্যাচে পড়তে গিয়ে হঠাৎ একটা অগোছালো চুলের চশমা পরা ছেলে হাফ ভিজে ক্লাসে ঢুকেছিল। বেশ মিষ্টি মুখটা। রথিন স্যার তখনই বলে উঠেছিল, ও হলো উৎসব, আজ থেকে তোদের সঙ্গে ইংলিশ পড়বে। ক্লাস 12, পড়াশোনায় কিন্তু খুব ভালো ছেলে, ক্লাসে ফার্স্ট হয়। এই কথায় চারুলতার যেন নামটা খুব চেনা চেনা লেগেছিল। কোথায় একটা শুনেছে, কিন্তু ঠিক মনে করতে পারছিল না। যাই হোক, ইংলিশ ব্যাচে ছেলেটাকে কীরকম অসহ্য লাগছিল। আসলে এই অতিরিক্ত ভালো পড়াশোনায় ছেলেগুলোর ভীষণ ঘ্যাম হয়। নিজেদের কেমন একটা কেউকেটা ভাবে। এই শিয়াল পণ্ডিতটার এই ক্লাসে আসার কি দরকার ছিল কে জানে। স্যারও এবার দিন রাত এরই সুনাম করবে। সেদিন এই ভাবনার ভিড়ে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর বাড়ি ফেরার সময় উৎসব নিজে এসেছিল ওর কাছে। খুব সহজভাবে জিজ্ঞেস করেছিল, তুমি স্মৃতিলেখা মাসির মেয়ে চারুলতা না? হায়, আমি উৎসব, এই পাড়ায় নতুন এসেছি। তোমাদের দুটো বাড়ির পরেই থাকি। রোজ সকালে তোমার গান শুনতে পাই। এই কথায় চারুলতার সেই মুহূর্তে মনে পড়ল উৎসব। এই ছেলেটার কথাই তো মা 2 সপ্তাহ আগে বলছিল। এই উৎসবদের বাড়ি গৃহপ্রবেশে গিয়েছিল মা। তখনই এই ছেলেটার মায়ের সাথে আবার বন্ধুত্ব হয়েছে মায়ের। তারপর এসেই বলছিল, অরুণিমার ছেলেটা কি ভালো পড়াশোনায়, সায়েন্স নিয়ে পড়ছে, মাধ্যমিকে সব কটাতে লেটার। দেখে কিছু শেখ চারু, ফাঁকি মেরে মেরে দিনগুলোকে পার করিস না। কথাগুলো মনে পড়তেই চারুলতার ছেলেটার প্রতি খারাপ লাগাটা আরও বেড়ে গেল। তাই এই শিয়াল পণ্ডিতটার সাথে আলাপ জমানোর কোনো ইচ্ছাই নেই ওর। সেই জন্য অল্প কথাই বলল, হ্যাঁ শুনেছি মায়ের মুখে তোমার কথা, তুমি নাকি পড়াশোনায় খুব ভালো। যাই হোক, আসছি, আমার গান শিখতে যাওয়া আছে। সেদিন কথাগুলো কেমন কাটকাটভাবে বলেই চলে গিয়েছিল। তবে এরপর উৎসবের সাথে দেখা হয়েছিল নিজের বাড়িতেই। ছেলেটা এক টিফিন কৌটো নাড়ু নিয়ে হাজির। ওর মা পাঠিয়েছে।
তবে চারুলতা খেয়াল করলো এই ছেলেকে নিজের বাড়িতে দেখে ওর নিজের মা আনন্দে আপ্লুত। এই ছেলেকে ঘরে বসিয়ে শরবত মিষ্টির ব্যবস্থা করার জন্য সোজা রান্নাঘরে ছুটেছে। তবে এই ফাঁকে উৎসব ঘুরঘুর করতে করতে চারুর পড়ার ঘরে এসে হাজির। চারু সেখানে অঙ্ক প্র্যাকটিস করছিল। এমনিতেই সব সাবজেক্ট যেমন তেমন, কিন্তু এই অঙ্ক চিরজীবন মাথার ওপর দিয়ে যায়। সেই কারণে রোজের মতন আজও একটা পাটিগণিতে হোঁচট খেয়ে বসেছিল। কিন্তু উৎসব এসে বেশ উৎসাহ নিয়েই বলে উঠল, কি করছো, অঙ্ক? এই কথায় চারু মুখটা গোমড়া করে উত্তর দিল, সামনে অঙ্কের বই খুলে নিশ্চয়ই ইতিহাস পড়ব না? কথাটায় উৎসব সাথে সাথেই বলে উঠল, ঠিক ঠিক, আমি বোকা বোকা প্রশ্ন করে ফেলেছি, কিন্তু অঙ্ক তো খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। তুমি মুখটাকে এত গম্ভীর করে অঙ্ক করছো, আমি তো সব সময় অঙ্কটাকে খুব এনজয় করে করি। এই কথায় চারু যেন আকাশ থেকে পড়ল। ও চোখ বড় বড় করেই বলল, অঙ্ক আর ইন্টারেস্টিং? এতই যদি অঙ্ক ভালো লাগে তাহলেই অঙ্কটা করে দেখাও। বেশ মুখ বেঁকিয়েই বলল কথাটা চারু, কিন্তু এটা শুনে উৎসব আলতো হেসে বলল, এই অঙ্কটা কই দেখি, দাও তো। কথাটা বলেই ও পেন পেপার নিয়ে বসে পড়ল। তারপর কয়েক মিনিটে অঙ্কটা শেষ করে চারুকে সবটা বুঝিয়েও দিল। চারু তো অবাক। 1 ঘন্টা ধরে যেই অঙ্কটা নিয়ে চারু বসেছিল সেটা উৎসব এত তাড়াতাড়ি সলভ করে দিল। এটা ভাবতে ভাবতেই খেয়াল করলো মা পাশের দরজা দিয়ে মুগ্ধ দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে। ব্যাস, হয়ে গেল। এরপর তো উৎসবের প্রশংসায় আরও পঞ্চমুখ হয়ে যাবে। এই ভাবনার ভিড়েই স্মৃতিলেখা মেয়েকে উপেক্ষা করে উৎসবের কাছে এসে বলে উঠল, বাবা, তুমি এত ভালো অঙ্কে, আমার মেয়েটাকে একটু এসে দেখিয়ে যাবে প্রত্যেক সপ্তাহে? আসলে আমার মেয়েটার অঙ্কে একদম মাথা নেই। জানি তোমার উচ্চ মাধ্যমিক, তাও সপ্তাহে একটা দিন যদি ম্যানেজ করে। কথাগুলো শুনে উৎসব সঙ্গে সঙ্গে ঘাড় দুলিয়ে বলল, হ্যাঁ কাকিমা, আমার কোনো অসুবিধা নেই, অঙ্ক তো আমার ভালোই লাগে, আমি এসে দেখিয়ে যাব চারুলতাকে। কথাগুলো শুনে চারুর তো মাথায় হাত। এই ছেলে প্রত্যেক সপ্তাহে এরপর এই বাড়িতে আসবে, তাহলে তো মায়ের ওকে কথা শোনানোর পরিমাণ আরও বাড়বে। সব সময় উৎসবের উদাহরণ দিয়ে দিয়ে ওকে খোঁটা দেবে। এই সব ভাবনার ভিড়েই পরের সপ্তাহ এসে হাজির। উৎসব আজ ওকে অঙ্ক করাতে এসেছে, কিন্তু সেদিন মায়ের চোখের আড়ালেই চারু উৎসবকে বলে উঠেছিল, কি লাভ হলো তোমার আমাকে পড়াতে এসে? আমার মায়ের কাছে হাতে কলমে প্রমাণ করতেই হবে যে তুমি সবার সেরা। জানো মা আমাকে কত খোঁটা দেয় তোমার কথা শুনিয়ে শুনিয়ে। উৎসব ক্লাসে ফার্স্ট হয়, সায়েন্স নিয়ে পড়ছে, ওকে দেখে কিছু শেখ। এই সব কত ডায়লগ শুনতে হয় তোমার জন্য রোজ রোজ। জীবনটা দিন দিন দুর্বিষহ হয়ে উঠছে। অন্ধকার মুখে কথাগুলো বলল চারু, কিন্তু উৎসব এটা শুনে হো হো করে হেসে ফেলল। তারপর আপন মনেই বলে উঠল, তোমার মাও সেম তার মানে। আরে আমার মা তো রোজ তোমাকে নিয়ে কথা শোনায়। এই যে রোজ সকালে তুমি গান প্র্যাকটিস করো, সেটা শুনে তো আমার মা মুগ্ধ। সব সময় আমাকে বলে, মেয়েটার গানের গলাটা কি সুন্দর, দেখে কিছু শেখ। তোর দ্বারা তো পড়াশোনা ছাড়া কিছুই হলো না। কত শখ করে গানের ক্লাসে ভর্তি করেছিলাম, দুদিনে ছেড়ে চলে এলি। বোঝো তাহলে। এই কথাটা শুনে চারু যেন আকাশ থেকে পড়ল। ও অবাক চোখে উৎসবের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, এত ভালো পড়াশোনায় হওয়ার পরও তোমার মা তোমাকে কথা শোনায়, এটাও সম্ভব? এই কথায় উৎসব হাসি মুখে উত্তর দিল, সম্ভব, কারণ এটা মায়েদের নেচার। নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে বাকি সবাইকে অসাধারণ লাগে। যাই হোক, এত কিছু জানার পর কি শত্রুতা ভুলে আমার সাথে বন্ধুত্ব করা যায়? কথাগুলো বলেই উৎসব নিজের হাতটা বাড়ালো চারুর দিকে। চারুলতা এবার 2 সেকেন্ড আকাশ পাতাল ভেবে হাতটা মিলিয়েই ফেলেছিল উৎসবের সাথে। আর একটা নতুন বন্ধুত্বের শুরু হয়েছিল সেদিন। পুরনো সময়টা যেন চোখের সামনে ভেসে উঠেছিল সেদিন চারুলতার। হঠাৎ একটা বাজ পড়তে ঘোরটা কাটল। চারু ফিরে এলো আবার আজকের দিনে, বুকে জমা একরাশ অভিমান নিয়ে।
সেদিন রাতে খাবার টেবিলে বসে মা হঠাৎ বলে উঠল, কালকের মেনুতে শুক্তো রাখবি? আমি সকাল সকাল সব বাজার করে নিয়ে আসব। এই কথায় চারু বেশ অবাক হয়ে বলল, শুক্তো? কাল তো ফুলকপি হওয়ার কথা ছিল, হঠাৎ শুক্তো করতে যাব কেন? এই প্রশ্নে স্মৃতিলেখা নরম স্বরে বলল, আসলে উৎসব এতদিন বাদে ফিরেছে, ছেলেটা শুক্তো খেতে কত ভালোবাসতো, তাই। কথাটা শুনে চারু বেশ কঠিন হয়ে বলল, কোনো দরকার নেই মা, উৎসবদা ফিরেছে তো কি হয়েছে, তার জন্য আলাদা করে কিছু করা সম্ভব না। কাল যেই মেনু ঠিক হয়েছিল সেটাই রান্না হবে। এই কথায় স্মৃতিলেখা সাথে সাথেই বলে উঠল, এইভাবে বলছিস কেন তুই? উৎসব তো তোর কত ভালো বন্ধু ছিল, এতদিন বাদে ফিরেছে ছেলেটা, সেই জন্যই। না, মায়ের কথাটাকে শেষ হতে না দিয়েই চারু বলে উঠল, মা প্লিজ, আমরা বন্ধু ছিলাম, এখন আর নেই। আর আমার বাকি কাস্টমারদের সাথে উৎসবদার কোনো তফাৎ নেই, তাই ওর জন্য কোনো স্পেশাল রান্না হবে না। কথাগুলো বেশ কঠিন স্বরেই বলল চারুলতা, কিন্তু এই কথায় স্মৃতিলেখা নিজের মনেই বলে উঠল, এইভাবে বলছিস কেন বলতো? আমার তো উৎসবকে দেখলেই কীরকম মায়া হয়। কম ঝড় তো যায়নি ছেলেটার ওপর দিয়ে, ওর বাবার ঘটনাটা তো এখনও আমার চোখের সামনে ভাসে। সেই সময় ছেলেটার কি অবস্থা হয়েছিল মনে আছে? এই কথাই চারুলতা থমকে গেল সেই মুহূর্তে। মনে তো ওর সবই আছে, খুব স্পষ্টভাবে। পুরনো দিন, পুরনো সময়কে তো অত সহজে ভুলতে পারে না চারু। আর যেই সময় উৎসব আছে সেই দিনগুলোকে কিভাবে ভুলবে? কথাগুলো ভাবতে ভাবতেই চোখটা বন্ধ করেছিল, আর ছেলেটার মুখটা চোখের সামনে ভেসে উঠেছিল, ঘুমন্ত একটা মুখ। সারা রাত জেগে পড়াশোনা করে ভীষণ ক্লান্ত সে, MBA-র ভালোই চাপ জীবনে। সেই কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে চারু হাজির, কফির কাপ হাতে উৎসবকে ঠেলে ধাক্কে তুলে বেশ মেজাজ নিয়েই বলে উঠল, তোমার জন্য আর কত ডিউটি দেব আমি? সারাটা রাত জাগার কি আছে? কাকিমা সকালে ডেকে ডেকে ফেল করে গেল, তাই বাধ্য হয়ে আমাকে ফোন করলো। একমাত্র আমার চিৎকারেই নাকি তোমার ঘুম ভাঙবে? এই কথায় উৎসব মুচকি হেসে বলল, এত শোনানোর কি আছে? আমি তোর জন্য ডিউটি দিইনি? মনে নেই প্রত্যেক সপ্তাহে অঙ্ক করাতে যেতাম? আমার জন্যই মাধ্যমিকে স্টারটা এসেছিল। এই ঋণ তো তোকে সারা জীবন শোধ করতেই হবে। এই কথায় চারু মুখ বেঁকিয়ে বলল, সেই আর কিছু? যাই হোক, আজ রাতে একটা জিনিস বানাবো, নতুন ট্রাই করছি, ফিশ ফ্রাই। খাবে তো? এই প্রশ্নে যেন উৎসবের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। ও বেশ উৎসাহ নিয়ে বলল, ফিশ ফ্রাই? খাবো না মানে? সে আর বলতে। সত্যি ভাগ্যিস রান্না করাটা তোর হবি, নইলে এত ভালো ভালো খাবার আমাকে কে ট্রিট দিত? চারু, ফিরনির কথাটা কিন্তু ভুলবি না, আমাকে খাওয়ানোর কথা আছে কিন্তু একদিন। এই কথায় চারু ভ্রুটা 2 ইঞ্চি তুলে বলল, ফিরনি খাওয়াবো, কিন্তু শর্তটা মনে আছে তো? তোমাদের কলেজের ফেস্টে আমাকে নিয়ে যেতে হবে। এই কথায় উৎসব সঙ্গে সঙ্গে বলে উঠল, সে তুই ফিরনি না খাওয়ালেও আমি নিয়ে যাব, শান্তি। এই কথায় চারুর মুখে হাসি। আসলে ওর সব আবদারের জায়গা তো এই ছেলেটাই। সেই ক্লাস 9 থেকে উৎসব ওর জীবনের একটা অংশ। স্কুলের প্রজেক্ট বানানো, পাড়ায় ফাংশনের রিহার্সাল, দুর্গাপুজোয় ঠাকুর দেখা, গঙ্গার ধারে সন্ধেবেলা আড্ডা, সব কিছুতেই চারুর সঙ্গে উৎসব। ছেলেটা ওর ছোট বড় সব কথা জানে, ওর ভালো লাগা, খারাপ লাগা, আনন্দ দুঃখ সব কিছু। উৎসব এতগুলো বছর ধরে ওকে কখনো একা হতেই দেয়নি, কিন্তু সেই হাসি খুশি ছেলেটাই বদলে গেল একটা ঘটনার পর। দিনটা ছিল দুর্গাপুজোর নবমী। সকাল থেকে বেশ আনন্দে কেটেছিল সবার। পাড়ায় ভোগ খাওয়ানো হয় সেদিন। উৎসব পরিবেশনার দায়িত্বে ছিল। সন্ধেবেলা ধুনুচি নাচ, হই হুল্লোড়ের মধ্যে দুর্গাপুজোর শেষ রাতটায় এগিয়ে যাচ্ছিল। কিন্তু এই আনন্দের ভিড়ে উৎসব খেয়াল করেছিল ওর বাবা যেন কীরকম আনমনা হয়ে আছে সারাক্ষণ। বেশ কদিন ধরে কিছু একটা ব্যাপার নিয়ে একটু টেনশানে আছে। উৎসব ব্যাপারটা লক্ষ্য করলেও বাবাকে কিছু জিজ্ঞেস করেনি আলাদা করে। হয়তো অফিসের চাপ হবে, এই ভাবনার ভিড়ে জীবনটা হঠাৎ এলোমেলো হয়ে গেল উৎসবের।
সেদিন রাতে পুলিশ এলো ওদের বাড়িতে। সারা বাড়ি তল্লাশি করে উদ্ধার হলো 10 লাখ টাকা। উৎসবের বাবা সেই সময় আর্তনাদ করে কেঁদে পুলিশের পায়ে পড়ে গেছিল। অসহায় গলায় বলেছিল, ভুল হয়ে গেছে আমার, ছেড়ে দিন আমাকে, প্লিজ ছেড়ে দিন। কিন্তু পুলিশ সেই কথা উপেক্ষা করে উৎসবের বাবাকে হাতে হাত করা পরিয়ে পাড়াভর্তি লোকের সামনে ভ্যানে তুলে নিয়ে চলে গেছিল। উৎসবের মা চিৎকার করে কাঁদতে কাঁদতে রাস্তায় বসে পড়েছিল, আর উৎসব বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল এক জায়গায়। মনে হচ্ছিল সাজানো পৃথিবীটা এই কয়েক মুহূর্তে একেবারে এলোমেলো হয়ে গেছে। চারুলতা সেই সময় উৎসবের ওই থমকে যাওয়া চেহারা দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। ও ছুটে এসে উৎসবের হাতটা শক্ত করে ধরেছিল নিজে থেকে। সেই ঘটনার পরের দিন খবরের কাগজে বড় বড় করে হেডলাইন বেরিয়েছিল, শহরে নামকরা কোম্পানি এসকে এন্টারপ্রাইজের ম্যানেজার অরূপ বিশ্বাস হলেন গ্রেপ্তার, কোম্পানির অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকা চুরির অভিযোগে। এই খবর ছড়ানোর পর পাড়াভর্তি লোক, আত্মীয় স্বজনদের মধ্যে ছিছিক্কার পড়ে গিয়েছিল উৎসবের বাবাকে নিয়ে। থানা, পুলিশ, কোর্ট কাছারির মাঝে সূচের মতন বিচ্ছিল নানা লোকের নানা কথা। পাড়ায় কিছু লোক তো মিডিয়াকে রীতিমতন ইন্টারভিউ দিয়েছিল যে এই ফ্যামিলিটা এত বড় চোরের ফ্যামিলি জানলে প্রথম থেকেই এই পাড়ায় এদের থাকতে দিতাম না। এটা একটা ভদ্রলোকের পাড়া, কোনো চোর ডাকাতদের থাকার জায়গা নয়। এই সময় এমনকি বাড়ির লোকেরাও উৎসবের সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। অরুণিমা ছেলেকে নিয়ে গিয়েছিল ওর 2 কাকার বাড়ি। উকিলের এত খরচা আসলে একা সামলাবে কি করে ভেবে পাচ্ছিল না। কিন্তু অরুণ আর শ্যামল, অরূপের 2 ভাই, অরুণিমা আর উৎসবকে নিজেদের বাড়ির দরজা থেকেই বার করে দিয়েছিল প্রায়। ওদের স্পষ্ট কথা, দাদার এইসব কেচ্ছায় ওরা কোনোভাবেই নিজেদের জড়াবে না। শেষে যদি ওদের নিয়েও পুলিশ টানাটানি করে, তাই মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়াটাই ঠিক মনে করেছিল 2 ভাই। এই সময় উৎসবদের মানসিক অবস্থা এমন হয়েছিল যে 1 সপ্তাহ বাড়িতে ভাতের হাঁড়ি চড়েনি। রান্না খাওয়ার মতন পরিস্থিতি ছিল না দুজনের। কিন্তু এই সময় পাড়ার সব লোক মুখ ফিরিয়ে থাকলেও স্মৃতিলেখা রোজ আসতো ওদের বাড়ি দেখা করতে। চারুর হাতে অনেক সময় খাবার পাঠিয়ে দিত মা ছেলের জন্য। তবে উৎসব কীরকম চুপ হয়ে গিয়েছিল এই দিনগুলোতে। আসলে পেপারে এই নিউজটা বেরোনোর পর অনেক বন্ধু ওকে ফোন করে জিজ্ঞেস করেছে এই ব্যাপারে। কলেজে যেতেও লজ্জা হয় এখন। সেই দিনের পর এত অপমান, এত লাঞ্ছনা মনের মধ্যে জমে গেছে, যেন একটা পাহাড় তৈরি হয়ে গেছে ভিতরে ভিতরে। উৎসবে যন্ত্রণা নিয়ে সেদিনও চুপ করে বসেছিল ঘরে। তবে চারু আজ খাবার নিয়ে এসেছিল ওর কাছে। ছেলেটা কাল রাতেও কিছু খায়নি। চারু তাই ওর কাছে এসে আলতো স্বরে বলেছিল, কিছু খেয়ে নাও প্লিজ, এইভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ হবে। এই কথায় উৎসব ধীর স্বরে বলেছিল, খিদে নেই আমার, তুই যা এখন। চারু এই কথায় জেদ দেখিয়ে বলেছিল, না, আমি কোথাও যাব না, তোমাকে একটু খেতেই হবে। আমি জানি যেটা হয়েছে খুব খারাপ হয়েছে, কিন্তু না। চারুর কথাটাকে শেষ না হতে দিয়েই উৎসব বলে উঠল চিৎকার করে হঠাৎ, না, জানিস না তুই জানিস না কতটা খারাপ হয়েছে আমার সাথে, মায়ের সাথে। কেউ জানে না, কেউ বোঝে না। কথাগুলো বলতে বলতে রাগে অভিমানে উৎসব পাশের পড়ার টেবিলে রাখা সমস্ত বইগুলো এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দিল মাটিতে। জোরে জোরে শ্বাস নিচ্ছেও এখন। অদ্ভুত একটা কষ্ট হচ্ছে বুকের মধ্যে। মনে হচ্ছে চারদিকটা ওর অন্ধকার হয়ে আসছে। চারু সেই সময় খাবার থালাটা রেখে শক্ত করে জড়িয়ে ধরেছিল উৎসবকে। ওর পিঠে হাত বোলাতে বোলাতে বলেছিল, প্লিজ শান্ত হও, কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। কিন্তু এই কথায় উৎসব এতদিনের জমানো কষ্ট থেকে কেঁদে উঠেছিল ভীষণ। ও চারুকে শক্ত করে আঁকড়ে ধরে বলেছিল নিজের মনে, কিছু ঠিক হবে না আর চারু, সব শেষ হয়ে গেছে। আমার বাবা চোর, আমার বাবা চুরি করেছে, এই বদনাম কোনো দিন যাবে না। আমাদের নিয়ে সবাই কথা বলছে, যে যেভাবে খুশি অপমান করছে।
আর বাবার জন্য সারা জীবন আমাদের এই অপমান সহ্য করে যেতে হবে। বাবা এরকম কেন করলো চারু? কেন সব শেষ করে দিল এইভাবে? কেন করলো? কথাগুলো বলতে বলতে উৎসবের গলা ধরে আসছিল কান্নায়। মনে হচ্ছিল জীবনটা শেষ হয়ে গেছে ওর, আর পারছে না এই পরিস্থিতির মধ্যে থাকতে। এই মুহূর্তে চারু উৎসবকে শক্ত করে জড়িয়ে ধরেছিল নিজের মধ্যে। মনে হচ্ছিল বাঁধন আলগা করলে উৎসব আর পারবে না নিজেকে সামলাতে, হারিয়ে যাবে গভীর অন্ধকারে। সেদিন এরপর অনেকটা সময় পেরিয়ে শান্ত হয়েছিল উৎসব। চারুলতা এরপর ধীরে ধীরে খাইয়ে দিয়েছিল ওকে। উৎসব এই সময় কথা বলার মতন অবস্থায় ছিল না। শরীর মন দুটোই ভীষণ ক্লান্ত লাগছিল। সেদিন চারু উৎসবের ঘর থেকে বেরোনোর পর অরুণিমা ওর হাত দুটো ধরে ভীষণ কেঁদেছিল। নিজের মনেই বলে উঠেছিল, তুই না থাকলে আমি ছেলেটাকে কিছুতেই খাওয়াতে পারতাম না। আমার তো ওর সামনে চোখ তুলে তাকানোর মতনও সাহস নেই। ওর বাবা এত বড় ভুল কেন করলো আমি বুঝতে পারছি না। সব শেষ করে দিল আমাদের। মান সম্মান আর কিছু বাকি নেই। সত্যি সেদিন এই প্রশ্নের কোনো উত্তর কারোর কাছে ছিল না। অরূপবাবু এত বড় চুরিটা কেন করেছিল কেউ জানতো না। 3 মাস কোর্টে কেস চলার পর অবশেষে কোনোভাবে বেল পেয়েছিলেন তিনি। কিন্তু সেদিন বাড়ি ফেরার পরে উৎসব, অরুণিমা কেউই কোনো কথা বলেনি অরূপের সাথে। উৎসব তো ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। নিজের বাবার মুখোমুখি হতে ইচ্ছা করছিল না আসলে। কিন্তু উৎসব জানতো না সেই রাতটাই ছিল বাবার সাথে শেষ দেখা। পরের দিন পাশের ঘরে অরূপবাবুর ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছিল। ফ্যানের সাথে অরুণিমার একটা শাড়ি জড়িয়ে নিজেকে পুরোপুরি শেষ করে দেওয়াটাই ঠিক মনে হয়েছিল ওনার। পাশের টেবিলে পড়েছিল শুধু একটা সুইসাইড নোট। লেখা ছিল, লোভে পড়ে কাউকে কিছু না বলে শেয়ার মার্কেটে অনেক টাকা ইনভেস্ট করেছিল ধার করে, কিন্তু শেয়ারের দাম পড়ে যাওয়ায় সব টাকা ডুবে যায়। তাই ধার মেটানোর জন্যই কোম্পানির অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা চুরি করেছিল অরূপ। চিঠির শেষে ছেলে আর অরুণিমার কাছে ভীষণভাবে ক্ষমা চেয়েছিলেন উনি। মনে হয়েছিল একমাত্র নিজে মারা গেলেই এই অশান্তি থেকে মুক্তি দিতে পারবে দুজনকে। সেদিন অরুণিমাই প্রথম দেখেছিল অরূপকে ঝুলন্ত অবস্থায়। ও আর্তনাদ করে উঠেছিল সেই মুহূর্তে। উৎসব এই আওয়াজে পাশের ঘর থেকে দৌড়ে এসেছিল আর পাথরের মতন স্থির হয়ে গিয়েছিল ঘরের এক কোণে। বাবা চলে গেল, এইভাবে চলে গেল, এই সত্যিটা চোখের সামনে দেখলেও মানতে পারছিল না উৎসব। সেদিন ভয়ঙ্কর ধাক্কা লেগেছিল ওর মনে। বাবার সে ঝুলন্ত পা, নিথর শরীরটা যেন চোখের সামনে ঘোরাফেরা করছিল বারবার। পুলিশ এরপর বডি এসে নিয়ে গিয়েছিল পোস্টমর্টেমের জন্য। বাড়ি ভর্তি লোক ছিল সেদিন। অরুণিমা পাগলের মতো কান্নাকাটি করছিল, কিন্তু এই ভিড়ের মধ্যে চারুলতা খেয়াল করেছিল উৎসব একদম স্থির হয়ে আছে। ও কোনো কথা বলছে না, কোনো রকম অভিব্যক্তি নেই ওর মধ্যে, যেন বিশাল বড় ঝড় এসে স্তব্ধ করে দিয়েছে ছেলেটাকে। খুব ভয় হচ্ছিল সেই সময় চারুলতার। উৎসব ঠিক আছে তো? এইভাবে চুপ হয়ে গেছে কেন হঠাৎ? কোনো খারাপ কিছু করে ফেলবে না তো নিজের সাথে? চারুলতার এই ভাবনাটাই সত্যি হলো শেষে। সেদিন মুখাগ্নি করার পর উৎসব আবার জ্বলন্ত চিতা সামনে দেখে আর সামলাতে পারল না নিজেকে। ওর চারিদিকটা ঝাপসা হয়ে এলো হঠাৎ। উৎসব অসাড় হয়ে পড়ে গেল মাটিতে। ডাক্তারি ভাষায় এটা নার্ভাস ব্রেকডাউন। একটা গোটা দিন পেরিয়ে অনেক ওষুধ ইঞ্জেকশন পড়ার পর শেষ এসেছিল উৎসবের। অরুণিমার শরীরে শক্তি ছিল না আর সারা রাত হসপিটালে থাকার। চারু ওর বাবা অলোকবাবুর সাথে হসপিটালে ছিল সারাক্ষণ। সেদিন ডাক্তারের মুখে শুনেছিল চারুলতা যে উৎসব সারা জীবনের জন্য একটা নার্ভের সমস্যা বাঁধিয়ে বসেছে। ওর বাবার চলে যাওয়া, এই সমস্ত ঘটনাগুলো ওর জীবনে একটা ট্রমার মতন কাজ করেছে আসলে। নিয়ম করে যদি নার্ভের ওষুধ না খায় তাহলে যে কোনো সময় আবার এইভাবে সেন্সলেস হয়ে যেতে পারে উৎসব। কথাগুলো শুনে চারু কেঁদে ফেলেছিল সেই দিন। আজ প্রথম মনে হয়েছিল ছেলেটা ওর বন্ধুর থেকে অনেক বেশি কেউ ভালোবাসে ও উৎসবকে, আর এই ছেলেটার জন্য একটা অদ্ভুত কষ্ট জমাট বাঁধছে মনে। সেদিন এরপর হসপিটাল থেকে উৎসব বাড়ি ফেরার পর নিজের ঘরে গিয়ে একা বসেছিল চুপচাপ। মায়ের সাথেও ঠিক কোনো কথা আসছিল না ওর। মনে হচ্ছিল এতদিনের সাজানো একটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, আর কিছু বলার নেই কাউকে। এইভাবে অনেকটা সময় পার করার পর চারু এসেছিল ওর ঘরে। সেদিন চারুলতাও ভীষণ থমকে ছিল উৎসবের সামনে। উৎসব আনমনে হলেও সেটা খেয়াল করেছিল। তাই আর চুপ না থাকতে পেরে নিজেই জিজ্ঞেস করেছিল, কি হয়েছে তোর?
মুখটা এত শুকনো লাগছে কেন? এই প্রশ্নে চারু হালকা কাঁপা স্বরে বলে উঠেছিল, খুব ভয় পেয়ে গিয়েছিলাম কাল। তুমি কোনো কথা বলছিলে না, কোনো সাড়া দিচ্ছিলে না। কথাগুলো বলতে বলতে চারু কেঁদে ফেলেছিল সেই মুহূর্তে। উৎসব এটা দেখে বেশ ব্যস্ত হয়ে উঠেছিল। ও হাত ধরে চারুকে নিজের সামনে বসিয়ে বলেছিল, পাগল নাকি তুই? কাঁদে কেউ এইভাবে? ঠিক আছি তো আমি। আর লোকের কি শরীর খারাপ হয় না নাকি? তোরও তো কথায় কথায় জ্বর চলে আসে। চারু এই কথার কোনো উত্তর দিতে পারেনি। আলতো হাতে নিজের চোখের জল মুছে বলেছিল, কিছু খেয়ে নাও প্লিজ, না খেয়ে থাকলে আবার শরীর খারাপ করবে। এই কথায় উৎসব আর না বলেনি। চারুর জন্যই ও সেদিন আলতো স্বরে বলেছিল, ঠিক আছে খাচ্ছি, যা নিয়ে আয় কিছু আমার জন্য। সেদিন উৎসব চারুলতার সাথে মন খুলে কথা বলেছিল। এরপর এই মেয়েটা ওকে মিথ্যে সান্ত্বনা দেবে না, সাজানো কথা বলবে না। তাই আজও চারুলতাকে এই কোনো হিসেব না করে বলে উঠেছিল, আমি ঠিক করেছি, আমি চলে যাব এখান থেকে। আমি আর এই শহরে থাকবো না। কথাটা চারুলতার একটা ধাক্কা লেগেছিল। ও স্তব্ধ গলায় জিজ্ঞেস করেছিল, চলে যাবে মানে? কোথায় যাবে তুমি? এই প্রশ্নে উৎসব স্থির গলায় বলেছিল, কোথায় যাব ও জানি না, কিন্তু এটা ঠিক যে আমি সারা জীবন এই শহরে আর থাকবো না। আমাকে এমন একটা ঠিকানা জোগাড় করতে হবে নিজের আর মায়ের জন্য, যেখানে কেউ আমাদের চেনে না, কেউ জানবে না আমার বাবা চুরি করেছে। এই অপমান আমি সারা জীবন নিয়ে বাঁচতে পারবো না চারু। যেভাবেই হোক আমাকে এই শহর ছেড়ে চলে যেতেই হবে। কথাগুলো নিজের মনে চারুলতার সামনে বলেছিল উৎসব, কিন্তু চারু এই কথাগুলো শুনে নির্বাক হয়ে গিয়েছিল। উৎসব চলে যাবে, এত সহজে কথাটা বলতে পারলো ভেবে কীরকম এলোমেলো রাখছিল সব কিছু। সেদিন থেকে চারুর মনে একটা ভয় এসে জড়ো হয়েছিল, উৎসবকে হারিয়ে ফেলার ভয়। এরপর দেখতে দেখতে 3টে বছর কেটে গিয়েছিল এই শহরে। উৎসব এখন কলকাতারই একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। ছেলেটার বেশি কথা বলে না, হাসে না। চারু বুঝতে পারে উৎসব ভীষণ বদলে গেছে। তাও ভীষণ চেষ্টা করে উৎসবের সঙ্গে থাকার। এখন ওর মাস্টার্সের ফাইনাল ইয়ার। ইউনিভার্সিটি ক্লাস করে এসে ও রোজ একবার করে উৎসবের সাথে দেখা করতে আসে। এলোমেলো কথা বলে, ইউনিভার্সিটিতে কি হলো, কোন স্যার কি বলল, বন্ধুদের সাথে কি কি কথা হলো, অনেক বেহিসেবি কথা একাই বলে যায় চারু। কিন্তু উৎসবে এলোমেলো কথার খুব একটা উত্তর দেয় না। সব সময় যেন কিছু একটা চিন্তা করে যায় ছেলেটা। তবে এই সবের মধ্যেই একদিন হঠাৎ চারুলতা উৎসবের কাছে গিয়ে দেখলো ছেলেটা বেশ খুশি খুশি। চারু তো বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বলো তো, আজ মুডটা ভালো মনে হচ্ছে? অফিসে প্রমোশন হয়েছে নাকি? এই প্রশ্নে উৎসব আলতো হেসে বলল, না না প্রমোশন হয়নি, কিন্তু একটা ভালো ব্যাপারই তো হয়েছে। কথাটা বলেই সামনের ড্রয়ার থেকে 2টো পাসপোর্ট বার করে চারুলতার হাতে দিয়ে বলল, এটা দেখো। চারুলতা অবাক হয়ে বলল, পাসপোর্ট? তুমি চলে যাচ্ছ? এই কথায় উৎসব অল্প হেসে বলল, এখনই না, কিন্তু চলে যাওয়ার বন্দোবস্তটা করে রাখছি। কোম্পানির অনেকগুলো প্রজেক্ট চলছে ইউএসএতে, কোনো একটাতে ঢুকে যেতে পারলেই এই কলকাতার গল্প শেষ আমার জীবনে। কথাগুলো ভীষণ সহজভাবে বলল উৎসব, কিন্তু চারু থমকে থাকা গলায় জিজ্ঞাসা করল, তুমি এই শহরটাকে ছেড়ে ভালো থাকতে পারবে উৎসবদা? যেখানে ছোট থেকে বড় হলে তোমার এখানে কাউকে মনে পড়বে না? উৎসব এই প্রশ্নে অল্প সময় নিয়ে বলল, মনে তো পড়বে, তোকে মনে পড়বে, কাকু কাকিমাকে মনে পড়বে, কিন্তু তাও আমি এই শহরে আর সত্যি থাকতে চাই না চারু। এই শহরে যে বদনাম আমাদের হয়েছে, যেই অপমান আমি আর মা সহ্য করেছি, সেই সব কিছুর থেকে আমি দূরে চলে যেতে চাই, একটা নতুন জীবন শুরু করতে চাই। কথাগুলো নিষ্পলক দৃষ্টিতে চারুলতার দিকে তাকিয়ে বলেছিল উৎসব, কিন্তু সেদিন চারু বুঝে গিয়েছিল উৎসবের মনে ওর জন্য কিছুই নেই, কোনো পিছু টান নেই ওর এই শহরে। চারুলতার ফিলিংসগুলো সব একতরফা। সেদিন নিজেকে ভীষণ নিরুপায় মনে হচ্ছিল চারুর। হাজার চাইলেও, হাজার চেষ্টা করেও তো এই ছেলেটার কাছ থেকে দূরে সরে থাকতে পারছে না। উৎসব আসলে জীবনে একটা অভ্যেসের মতন, কিন্তু এরপর কিভাবে উৎসবকে ছেড়ে থাকবে? সারা জীবন কি নিজের ফিলিংসগুলোকে নিজের মধ্যেই লুকিয়ে রাখতে হবে? কথাগুলো ভেবে অদ্ভুত একটা
কষ্ট হচ্ছিল মনে, মনে হচ্ছিল অনেকগুলো ভাঙা কাচের টুকরো বুকে এসে বিঁধছে। সেদিনের পর আরও কটা মাস কেটে গিয়েছিল শহর থেকে। চারুলতা এই দিনগুলোতে অনেকভাবে নিজেকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই উৎসবের থেকে দূরে থাকতে পারেনি। সারাদিন বাদে এই ছেলেটার সাথে কথা না বললে সব কিছুই খুব অসম্পূর্ণ লাগে। চারুলতা এর মাঝে অনেক ভেবেছে, উৎসব কি সত্যি কিছু বোঝে না? চারুলতার ওর কাছে বারবার ছুটে যাওয়া, এটা যে শুধু বন্ধুত্ব না, এটা কি বোঝে না উৎসব? এই এলোমেলো চিন্তার ভিড়ে দিনগুলো এগোচ্ছিল। সেদিন ছিল বৈশাখী একটা বিকেল। সারাদিনের গুমোট গরম পেরিয়ে সন্ধে থেকে ঝোড়ো হাওয়া বইছিল শহরে। চারুর এই সময় ছাদে থাকতে খুব ভালো লাগে। এই সবে পরীক্ষা মিটেছে বলে পড়াশোনারও অত চাপ নেই। ছাদের একটা দোলনা ওর খুব প্রিয় জায়গা, সেখানেই বসেছিল একা একা। আকাশের বিদ্যুৎ চমকানো দেখছিল নিষ্পলকে। ঘড়ির কাঁটা কখন রাত 9টা ছুঁয়েছে ও বোঝেইনি। তখনই উৎসব এসে হাজির। আজ ছেলেটা একটু এলোমেলো, পা দুটো টলছে ওর, তবে আজ উৎসব ভীষণ খুশি। ও চারুর কাছে এসে কিছুটা জড়ানো গলায় বলল, আই মেড ইট। যেটা আমি এতদিন ধরে চাইছিলাম সেটা ফাইনালি হয়েছে চারু। আই এম সো হ্যাপি টুডে। কথাগুলো হাসি মুখে বলেছিল উৎসব, কিন্তু চারু উৎসবের এই জড়ানো কথা, টলতে থাকা শরীর দেখে বেশ কঠিন স্বরে জিজ্ঞাসা করেছিল, তুমি ড্রিঙ্ক করেছো উৎসবদা? এই প্রশ্নে উৎসব অধৈর্য হয়েই বলেছিল, হ্যাঁ করেছি। আজকের দিনে আমি কোনো কিছুতে নিজেকে আটকাইনি। অফিস পার্টিতে সব কলিগরা ইনসিস্ট করেছিল, তাই খেয়েছি। যাই হোক, তুই এইসব ছাড়, এই কাগজটা পড়। কথাটা বলেই একটা চিঠি চারুর হাতে দিয়েছিল। চারু কাগজ নিয়ে বেশ অবাক হয়ে চিঠিটায় প্রথম চোখ বুলিয়েছিল, কিন্তু আস্তে আস্তে থমকে গিয়েছিল। চারু নিজের মনেই বলে উঠেছিল, ইউএসএ প্রজেক্টের অ্যাপয়েন্টমেন্ট লেটার? তুমি চলে যাচ্ছ? এই কথায় উৎসব হাসি মুখে বলেছিল, ফাইনালি আমি নিজের জন্য একটা নতুন ঠিকানা খুঁজে পেয়েছি, যেখানে পুরনো কিছু থাকবে না। এত দিনের এত অপমান, এত খারাপ স্মৃতি কিছু থাকবে না। আমি আর মা নতুন করে শুরু করতে পারবো। আমি তোকে এটা ফার্স্ট বললাম, মাকে অবধি জানাইনি এখনও। আমি সত্যি এত খুশি। কথাগুলো এক নিঃশ্বাসে বলছিল উৎসব, কিন্তু চারু তার মাঝে নিজের সমস্ত আড়াল ভেঙে কান্না ভেজা গলায় বলে উঠল, কিন্তু আমি কি করে থাকবো তোমাকে ছাড়া উৎসবদা? আমি ভালোবাসি তোমাকে, কবে থেকে আমি নিজেও জানি না, কিন্তু আমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত জুড়ে শুধু তুমিই আছো। তুমি চলে গেলে আমার তো সবটা খালি হয়ে যাবে। কথাগুলো বলতে বলতে চারু ভীষণভাবে কেঁদে ফেলেছিল উৎসবের সামনে, কিন্তু উৎসব এই মুহূর্তে কি বলবে বুঝতে পারছিল না। চারু ওকে ভালোবাসে, ওকে নিজের অজান্তে মেয়েটাকে ভীষণভাবে কষ্ট দিয়ে ফেলেছে, কিন্তু চারুকে এইভাবে কাঁদতে দেখলে তো ওর খুব কষ্ট হয়। কথাগুলো ভেবে ও একটা ঘোরের মধ্যে চারুলতার খুব কাছে এসে ওকে জড়িয়ে ধরল। এই প্রথম উৎসব চারুলতার নরম শরীরের স্পর্শ অনুভব করল। সেই সময় আচমকা মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়েছিল শহরে। চারুলতা উৎসব দুজনেই সেই বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল একে অপরের ভীষণ কাছে। চারুর চোখের জল বৃষ্টির ফোঁটার সাথে মিশে গিয়েছিল। উৎসব নেশার ঘোরে সেদিন সেই মুহূর্তে চারুলতার কাছ থেকে আর দূরে সরে থাকতে পারেনি। সে বৃষ্টি ভেজা শহরে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়েছিল চারুর ঠোঁটে। অদ্ভুত একটা উষ্ণতা অনুভব করতে ইচ্ছে করছিল ওর। উৎসব নিজের মধ্যে ছিল না সেই সময়। ও অবচেতনে হয়তো চারুলতার জন্যই ফিল করেছে এতদিন, তাই সব হিসেব ভুলে নিজের জীবনের রুক্ষতাগুলোকে দূরে সরিয়েও কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিল চারুর মধ্যে। এইভাবে বেশ কিছুক্ষণ চারুকে আঁকড়ে ধরে ভিজেছিল বৃষ্টির মধ্যে। সেদিন এরপর টলমলো পায়ে উৎসব ফিরে এসেছিল বাড়িতে। নেশার ঘুরে আর বেশিক্ষণ জেগে থাকতে পারেনি, চোখ বন্ধ হয়ে এসেছিল ওর ঘুমে। কিন্তু চারুলতা আজ একটা নির্ঘুম রাত কাটিয়েছিল একা নিজের ঘরে। উৎসব এটা কি করলো? ওকে এইভাবে জড়িয়ে ধরলো নিজের মধ্যে, ওর ঠোঁটের উষ্ণতা ছড়িয়ে দিল চারুর ঠোঁটে। তার মানে কি সত্যি উৎসব ওকে ভালোবাসে? এত দিনের চারুর জমানো অনুভূতিগুলো একতরফা নয়, উৎসবও ওর জন্য ফিল করে। তাই আজ ও চারুকে একলা ফেলে যেতে পারেনি, চারুলতার কান্না সহ্য করতে পারেনি। ছেলেটা এমনিতে একটু অবুঝ হয়তো, তাই নিজের ফিলিংসগুলোকে বুঝতে পারতো না। কিন্তু আজ চারু নিজের মনের কথা বলতে উৎসব আর নিজেকে আটকে রাখতে পারেনি। উৎসব ওকে স্পর্শ করেছে, ওকে আঁকড়ে ধরেছে। এই কালবৈশাখী রাতে ওর শরীর, ওর মন সব কিছু ছুঁয়ে দিয়েছে। এই ভাবনাগুলোর মাঝেই ভোর হয়েছিল চারুলতার জীবনের নতুন ভোর।
চারুলতা ভেবেছিল আজ থেকে নতুন একটা গল্প শুরু হবে। উৎসব আর ওকে এই শহরকে ছেড়ে যাওয়ার কথা ভাববে না কখনো। হয়তো আজ নিজেই এসে বলবে ভালোবাসি। এই এলোমেলো চিন্তার ভিড়ে দিনটা এগিয়ে যাচ্ছিল। তারপর সকাল গড়িয়ে বিকেল নেমে এলো। চারু আজ উৎসবের অপেক্ষায় সারাক্ষণ বাড়িতেই ছিল। আর অবশেষে সেই অপেক্ষার শেষ হলো। উৎসব বিকেলে চারুর সাথে দেখা করতে এসেছিল নিজে থেকে। চারুর তো ওকে দেখে অদ্ভুত লজ্জা লাগছিল। এত দিনের চেনা উৎসব, কিন্তু আজ একদম সব কিছু নতুন লাগছে। অদ্ভুত একটা ভালো লাগার রেশ ছড়িয়ে আছে মনে। তার মাঝে উৎসব থমকে থাকা গলায় বলে উঠল, চারু, আই এম সরি। কাল ভুল হয়ে গেছে আমার। আমি আসলে নিজের মধ্যে ছিলাম না একদম। ড্রিঙ্ক করাটাই আমার উচিত হয়নি আসলে। ড্রিঙ্ক করলে আমার মাথা ঠিক থাকে না। কথাগুলো চোখ নিচু করে বলেছিল উৎসব, কিন্তু চারুর মনে যেন ভাঙা কাচ এসে বিঁধেছিল একটা। ও কয়েক সেকেন্ড স্থির হয়েছিল উৎসবের কথায়। আসলে সব শব্দগুলোই যেন হারিয়ে যাচ্ছিল ওর। তারপর নিজের মনেই বলে উঠেছিল, কি বললে? কাল যেটা হয়েছে সেটা ভুল ছিল? এই কথায় উৎসব একটু সময় নিয়ে বলেছিল, চারু, আমি তোর জন্য কিছু ফিল করি না। আমি তোকে কোনোদিন বন্ধুর থেকে বেশি কিছু ভাবিনি। আর আমাদের মধ্যে কোনো কিছু হওয়া পসিবলই নয়। তুই আর আমি খুব আলাদা। আর আর আমি তো নিজেই শহরে পর্যন্ত থাকতে চাই না। কাল আমি ড্রিঙ্ক করেছিলাম, তাই একটা ভুল হয়ে গেছে। অ্যান্ড আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমি খুব তাড়াতাড়ি এই শহর ছেড়ে চলে যাব। আর হয়তো কোনো দিন আমাদের দেখাও হবে না। তুই প্লিজ এই সব কিছু ভুলে যাস। ডোন্ট হার্ট ইউর সেলফ। আমাদের কোনো গল্প নেই চারু, আর কখনো কোনো গল্প হতেও পারে না। আর আমি সত্যি কোনো দিন তোকে কষ্ট দিতে চাইনি। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। কিন্তু আজকের পর হয়তো এই বন্ধুত্বটা শেষ করে দেওয়াই ভালো। কথাগুলো একটানা বলে উৎসব আর অপেক্ষা করেনি। ও যেন চারুর চোখের দিকে তাকাতে পারছিল না, আর পালিয়ে যেতে চাইছিল দূরে। তাই আর কোনো উত্তরের অপেক্ষা না করেই বেরিয়ে গিয়েছিল ঘর থেকে। আসলে উৎসবের মনে হচ্ছিল চারুলতার সাথে যদিও জড়িয়ে যায় ইমোশনালি, তাহলে আটকে যাবে এই শহরে। সেই অপমান, খারাপ স্মৃতিগুলো থেকে বেরোতে পারবে না কখনো। কলকাতা থেকে দূরে হয়তো একটা সুন্দর জীবন অপেক্ষা করছে ওর জন্য। উৎসবকে সে জীবনের কাছে পৌঁছতেই হবে, সব পিছু টান ভুলে। কিন্তু চারুলতা সেদিন ভীষণ কষ্ট পেয়েছিল, একতরফা ভালোবাসার কষ্ট। উৎসবের কথাগুলো কানে এসে বিঁধছিল ওর। কালকের মুহূর্তটা উৎসবের কাছে একটা ভুল। কথাগুলো ভেবে নিজেকে খুব ছোট লাগছিল সেই মুহূর্তে। মনে হচ্ছিল উৎসব ওকে জীবনের সেরা অপমানটা করে দিয়েছে। এই অপমান, এই খারাপ লাগাগুলো কোনোদিন ভুলবে না চারু। আজকের পর থেকেও নিজেও কোনোদিন যাবে না উৎসবের কাছে। গল্পটা ওর তরফ থেকেও শেষ হলো। এখনকার মতো এই পর্যন্ত থাক। এর দ্বিতীয় পর্ব কাল দুপুর 2:30-তে আমি আপলোড করব এবং তার পরের দিন আমি অন্তিম পর্ব আপলোড করে দেব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।